বিগত সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের রোশানলে পড়ে শেষ হয়ে গেছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ইন্ডেক্স গ্রুপের কর্ণধার শফিউল্লাহ আল মুনিরের জীবন। সালমান রহমানের কারণে পারিবারিক, ব্যবসায়িক এবং সাংগঠনিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। মিথ্যে মামলা খেটেছেন জেল। সালমান রহমানের প্রলোভনে ভেঙেছে তার সংসার, এমনকি প্রায় 3.5 বছর দেখেন না প্রিয় ছেলের মুখ। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। পৃষ্ঠপোষকতার অভাবে একসময় দেশের বিভিন্ন ফেডারেশন যখন ধুঁকছিল, তখন সহযোগিতায় এগিয়ে আসেন ক্রীড়া অনুরাগী শফিউল্লাহ আল মুনির ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপ। পৃষ্ঠপোষকতা করে ক্রিকেট, হকি, আর্চারি, শুটিং, ভারোত্তোলন, সাইক্লিং সহ বিভিন্ন ফেডারেশনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে রাখে বড় অবদান। সফল ব্যবসায়ী মুনিরের দিকে লোলুপ দৃষ্টি পড়ে বিগত সরকারের প্রভাবশালী এক উপদেষ্টার। তারা ষড়যন্ত্রে প্রলোভনের ফাঁদে পড়েন মুনিরের স্ত্রী, মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থাপিকা জাকিয়া তাজিন। অপশক্তির কালো থাবায় তছনছ হয়ে যায় ক্রীড়া সংগঠক মুনিরের পারিবারিক, ব্যবসায়িক ও সাংগঠনিক জীবন। মিথ্যা ও সাজানো মামলায় 2020 সালে যেতে হয় কারাগারে। মে মাসের দিকে যখন সালমান এফ রহমান সাহেবের সাথে আমার সরাসরি কনফ্লিক্ট শুরু হলো, আমার ওয়াইফকে ডিভোর্স করা নিয়ে উনি প্রেশার দিল যে তোমার ওয়াইফকে 48 ঘন্টার ভিতরে ডিভোর্স করতে হবে এবং স্ট্যাম্পে সিগনেচার করতে হবে 8টা কন্ডিশন দিয়ে। তো তখন তো আমি চেষ্টা করেছি ওনার মতো একজন প্রভাবশালীর সাথে ভয়েস রেজ করার জন্য। আমি বলেছি যে এটা আমি করব না। তখন আমি যে জিনিসটা হয়েছে, আমি আমার আতঙ্ক থেকে আমি গুলশান থানায় ওনার এগেনস্টে একটা জিডি করেছিলাম যে একজন প্রভাবশালী লোক এই কাজগুলো করছে। মানে উনি একটার পর একটা মিথ্যা মামলা যেভাবে দিয়েছে, যদিও সবগুলা আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা দেখা গেছে যে কোনো মামলার কোনো বাদী নেই। পুলিশ বাদী খুঁজে পাচ্ছে না। বাদী বলছে যে আমি আসামিকে চিনি নেই, আসামির নামে মামলা করি নেই। বাদী যে ঠিকানা দিচ্ছে সেটা ফলস। ম্যাজিস্ট্রেট প্রথমে আমাকে শোন অ্যারেস্টে নেয় নাই, শোন অ্যারেস্ট। এরপরে আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান সাহেব যখন ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়েছে, সে খুব এক্সাইটেড ম্যাজিস্ট্রেট, সাথে নিয়েছে। আমার লয়ার বলছে যে মামলা ঘটনাস্থলের সময় যে ডেট দেওয়া হয়েছে সেই সময় উনি আরেকটা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ওই মামলায় জামিন পেয়েছি যখন মহানগর দায়রা জজ কোর্টে গেছে, সরকারি উকিল বলেছে যে না, উনি ঘটনাস্থলে উপস্থিত ছিল, ওনার থেকে মদের বোতল পাওয়া গেছে। মানে আমি সুপারম্যান, আমি ক্যানিগঞ্জ জেলখানার থেকে ফ্লাই করে ঘটনা ঘটিয়ে আবার ক্যানিগঞ্জ জেলখানায় চলে গেছি। তখন কোনো মামলায় আমি রিমান্ডে যেতাম, ওই মামলা সম্পর্কে কোনো আয়ু কিন্তু আমাকে কিছুই জিজ্ঞেস করতো না। মানে একটা অসম্ভব ঘৃণা থেকে তারা ফিজিক্যালি অ্যাসল্ট করতো। আর কোনো তাদের একটাই কাজ ছিল রিমান্ডের সময় ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিগনেচার করানো, চেক বইয়ে সিগনেচার করানো, শেয়ার সার্টিফিকেটে, জয়েন্ট স্টক কোম্পানিজের 12 বিভিন্ন ফর্মে সিগনেচার করানো। আমি যাওয়ার পরে কিন্তু জেলখানা যাওয়ার পরে কিন্তু রাতারাতি আমাদের সবগুলো ফ্যাক্টরির নাম চেঞ্জ হয়ে গেছে। ইন্ডেক্স এলপি গ্যাস হয়ে গেছে, বেক্সিমকো এলপিজি ইউনিট 1, 2, 3-4টা কোম্পানি। আমাদের ওই প্রজেক্ট ভ্যালু ছিল 3 থেকে 400 কোটি টাকা। এখন পত্রপত্রিকায় দেখছি যে উনি এই একটা প্রতিষ্ঠানের অ্যাগনেস্টেই প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা লোন নিয়েছে। তো আসলে এই প্রত্যেকটা ফ্যাক্টরি যদি আমরা রিকভারি করি, ওনার এই লাইবিলিটি তো অনেক এখন, সেই সময় যেটাই হয়েছে, বাট এখন নতুন এই সময় নিশ্চয়ই যারা সংস্কার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, তারা আমাদের মতো যারা সালমান এফ রহমান সাহেবদের মতো দস্যুদের হাত থেকে যারা আমরা সারভাইভ করে আসছি, তাদের এই ব্যাপারগুলোর দিকে একটু নজর দিবেন যে ওনারা মানুষকে ব্যবহার করে, মানুষকে গুম করে, মানুষকে মিথ্যা মামলা দেওয়ার পরে যে প্রতিষ্ঠানগুলোর যে ভবিষ্যৎ চিত্র দাঁড় করিয়েছে, এইটার সলিউশনটা কি? হকি ফেডারেশনের সহসভাপতি, সাইক্লিং ফেডারেশনের সভাপতি সহ কয়েকটি ফেডারেশনের বড় দায়িত্বে ছিলেন শফিউল্লাহ আল মুনির। কিন্তু নিজের দুরবস্থায় কাউকে পাশে না পাওয়ার বড় আক্ষেপ তার। মুনিরের কারাবাসের সময় আবারও পৃষ্ঠপোষক সংকটে পড়ে ফেডারেশনগুলো। হয়নি হকি লীগ সহ অনেক টুর্নামেন্ট। আমরা কিন্তু প্রচুর স্পন্সরশিপ প্রোগ্রাম করতাম। আমরা অনেকগুলো জাতীয় স্পোর্টসের আমরা স্পন্সর ছিলাম, সেগুলোর থেকে তো বঞ্চিত হয়েছে।
আর আমরা রেগুলার আমাদের পেরোলে আমরা কিন্তু কিছু খেলোয়াড়কে প্রমোট করার চেষ্টা করতাম, ইয়াং খেলোয়াড়। আমরা কোনো খেলোয়াড়কে তার টিম পেমেন্ট করতে পারছে না, সে ঈদে বাড়ি যেতে পারতেছে না। আপনি ঈদের আগে দেখবেন আমার স্টাফের থেকে হকি খেলোয়াড় বেশি ছিল, আমার এই জায়গায় ফুটবল খেলোয়াড় বেশি ছিল। যে তারা জানতো যে শেষ জায়গার স্থল ইন্ডেক্স মুনির ভাই, যে ওনার কাছে গেলে আমরা ঈদের সময় ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করে আমরা ঈদের বাড়ি যেতে পারবো। যে পারস্পরিক যে বিশ্বাস, একজন সংগঠকের আরেকজন সংগঠকের প্রতি যে বিশ্বাস, একজন সংগঠকের যে খেলোয়াড়দের প্রতি বিশ্বাস। না, আমার জেলখানায় বসে খুব খারাপ লাগতো যে আমি পেপারে স্পোর্টস পেজটা সবসময় দেখতাম যে কেউ প্রতিবাদ করছে কিনা, কোনো একজন লোক প্রতিবাদ করছে কিনা যে আমাকে এইভাবে অন্যায়ের পর একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। নিশ্চয়ই কোনো একটা ফেডারেশন, আমি প্রায় 12টা ফেডারেশনে আমি কম বেশি স্পন্সর করেছি। আমি 10 থেকে 12টা ক্লাবের স্পন্সরশিপ, একটা ক্লাব, একটা ফেডারেশন কিন্তু একটা ফর্মাল বিবৃতি দেয়নি। সালমান এফ রহমানদের মতো লোকরা স্পোর্টসকে যে আপনি ভালোবাসবেন, এই ভালোবাসার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, বিশ্বাসের জায়গাটাকে তারা ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। স্পোর্টসকে ভালোবেসে যারা আসে তাদের প্রতি তো আমার অসম্ভব শ্রদ্ধা আছে, কিন্তু স্পোর্টসকে যারা বিজনেস হিসাবে নিয়ে আসে যে আমি এই জায়গায় এই স্পন্সরটুকু করব, এই জায়গায় এই পৃষ্ঠপোষকতা করব, তার জন্য আমি এতটুকু রাজনৈতিক আনুকূল্য পাবো, এইটা আমাদের স্পোর্টসের জন্য ভয়ঙ্কর। যে আসলে সত্যিকার সংগঠক কারা, আর কারা রাজনৈতিক আনুকূল্যের জন্য সংগঠকের নামে অভিনয় করছে। আমার কন্ট্রিবিউশন পৃষ্ঠপোষক হিসাবে। তো একজন সংগঠক যখন পৃষ্ঠপোষক হিসাবে কিছু পার্টিসিপেশন করতে যাবে, তখন তার আর্থিকভাবেও তার একটা ভালো জায়গায় পৌঁছানো দরকার। দেন সে যখন ডিসিশন নেবে, সিদ্ধান্তটা অনেক পরিপক্ক হবে। ক্রীড়া সংগঠক মনির আবার ফিরতে চান ক্রীড়াঙ্গনে, কিন্তু কবে ফিরবেন জানেন না। বিভৎস যন্ত্রণায় মানসিকভাবে বিপর্যস্ত এই ক্রীড়া সংগঠক। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, মনিরের অন্তর জুড়ে ছেলে জেন। অথচ কত বছর দেখা হয় না সাবেক স্ত্রীর কাছে থাকা 9 বছরের প্রিয় সন্তানের সাথে। যে জিনিসগুলো হয়ে গেছে, হ্যাঁ, ট্রমাটা, এই ফিজিক্যাল অ্যাসল্ট, সামাজিকভাবে যে নিগৃহীত, মিডিয়া ট্রায়াল, এগুলো তো ধরেন মানুষকে মনস্তাত্ত্বিকভাবে অনেক দুর্বল করে দেয়। আমি এই ট্রমার থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। আমি জানি না এই ভয়ঙ্কর স্মৃতির থেকে, ট্রমার থেকে আমি বের হতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করতেছি আমাকে রিহ্যাবিলিটেশন করার জন্য। সব কিছু হয়তো কোনো একটা সময় আমি ভুলে যাব, এই ট্রমাটার থেকে আমি বের হয়ে যাবো। কিন্তু আমার সবচেয়ে কষ্টকর যে জায়গাটা, আমার ছেলের পুরো পৃথিবী জুড়ে ছিলাম আমি, রাত্রেও আমার সাথে ঘুমাতো। আমার গাড়ি, ব্যাংক লোন নিয়ে আমার নামে কেনা গাড়ি, ওই গাড়ি চুরি মামলা গুলশান থানায় দিয়েছে। জাস্ট অপরাধ, আমি আমার ছেলেকে একবার দেখতে চেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে দোয়া করবেন যাতে আমি আমার ছেলের কাস্টডিটা খুব দ্রুত পেয়ে যাই। প্রত্যেকটা মুহূর্ত আমি ফিল করি আমার বেবিকে। জেনকে আমি দেখি না 3 বছর 122 দিন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ধরনের একটা